করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিক মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিক মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী এনএন। আশা করি সকল ছাত্রছাত্রীরা একদম প্রস্তুত আজকের লাইভ অনলাইন ক্লাস ফলো করার জন্য। তবে তোমরা বিগত কিছুদিন ধরেই তোমরা লাইভ অনলাইন ক্লাস ফলো করছো বিভিন্ন চ্যানেলগুলিতে, পাশাপাশি আমাদের মৃণালিনী এনএনও তোমরা লাইভ অনলাইন ক্লাস শুরু করছো। তবে আজ শুরু হতে আমাদের কিছু সময় একটু দেরি হয়েছে, তবু আশা করি তোমরা একদম প্রস্তুত আজকের ক্লাস ফলো করার জন্য। তবে আজ তোমাদের সঙ্গে আলোচনা করবে দশম শ্রেণীর ইংরেজি নিয়ে শিক্ষিকা শবনম দেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার। আশা করি ম্যাডাম সুপরিচিত মুখ, তোমরা আগেও ম্যাডামের ক্লাস উপভোগ করেছো। ম্যাডাম খুব মজা করে তোমাদের সামনে দশম শ্রেণীর ইংরেজি উপস্থাপনা করে। তবে আশা করি ম্যাডামের ক্লাসের জন্য সবাই একদম প্রস্তুত আছো। তবে লাস্ট 15 মিনিট যে সময়টা দেওয়া হবে সেই 15 মিনিটে তোমরা ফোন করতে পারো। যে টপিক নিয়ে আজ আলোচনা করবে সেই টপিকের ক্ষেত্রে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা লাস্ট 15 মিনিটে ফোন করতে পারো। ঠিক আছে, আর দেরি না করে আমরা এই মুহূর্তে ক্লাস শুরু করতে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। Hello everyone, I'm back again with a new topic. As I have said earlier যে নতুন কোনো বিষয় নিয়ে আজকে আবার আসতে চলেছি আমি। তো সেটা হচ্ছে আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে, ডিরেক্টলি শুরু করে দেই যেহেতু সময় অনেকটা অতিক্রম হয়ে গেছে। তো সেটা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে আমাদের একটা পোয়েট্রি, অলরেডি লেখা আছে দেখছো, অ্যানিমালস নাম, বাই ওয়াল্ট হুইটম্যান। ওকে, সো বিফোর স্টার্টিং দিস পোয়েম we have to know a bit about the poet, right? তো ওয়াল্ট হুইটম্যানের ব্যাপারে আমাদের একটু অল্প স্বল্প জেনে নেওয়া উচিত। সো ওয়াল্ট হুইটম্যানের জন্ম কোথায় বা কবে? সে হচ্ছে 31st May 1819 in New York. Okay, he was a poet, essayist and journalist. He died on 26th March 1892 where in New Jersey. Okay, now let us begin the poem Animals. Now in this poem Walt Whitman we will see that he finds a close relation with the animals rather than human beings, rather than of his kind. Okay, he is finding a good relation, or he can attain a good relation with the animals being a human being. Okay, so let us begin. I hope all of you have book in front of you. The poem, this poem is from your textbook, right? So শুধু বই খুললে তো চলবে না, হাতে পেন অথবা পেন্সিল তোমরা নেবে, because I am going to give some important vocabularies. Okay, যেটা নেই এখানে। I'll be going to discuss the rhyme scheme of this poem, whether it has or it does not have. Okay, then I'm going to discuss the poetic devices what are used in this poem. Okay, let us begin. Animals. The poet, what is written in the box above, the poet tells us that he feels more at home with animals than humans, whom he finds complicated and false. Okay, I'm repeating again. The poet tells us that he feels more at home with animals than humans, whom he finds complicated and false. He is telling that in these two lines what we can understand it is that he finds he can develop or he can create a good relationship with the animals rather than humans, because he considers human beings are complicated and false. Human beings মানুষের মধ্যে জটিলতায় ভরা আর মিথ্যে ভরা, যেগুলো অ্যানিমালস এর মধ্যে পাওয়া যায় না, দেখা যায় না। So let us begin
why he likes, we need to know animals কে কেন ওনার পছন্দ. Let us begin. I think I could turn and live with animals. They are so placid and self-content. Again, I think I could turn and live with animals. They are so placid and self-content. Okay. Now our poet is telling that he could think that he can think or he want to live with the animals. He want to live with the animals because they are placid and self-content. You need to know the meaning, right? So let us write. I'm erasing it. Placid. What is the meaning of the word placid? It is calm. ঠিক আছে, মানে হচ্ছে শান্ত বা রিল্যাক্স, পিসফুল. সো উনি কি বলছে, why he want to turn to animals or why he wanted to live with the animals, because animals are placid and self-content. তারা খুবই শান্ত প্রকৃতির, তারা খুবই মানে পিসফুল, রিল্যাক্স থাকে, খুবই কাম থাকে এবং তারা সেলফ কন্টেন্ট মানে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে. পর সমালোচনাটা খুব কম করে, যেটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স. ঠিক আছে, নেক্সট কি হচ্ছে দেখো, I stand and look at them long and long. I stand and look at them long and long. উনি দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে থাকে অনেক সময় ধরে. লং, একটা লং কে যদি আমরা ধরি সময়, আরেকটা লং হচ্ছে ডিজায়ার, ইচ্ছা. ওনার মনের ইচ্ছা হচ্ছে উনি দাঁড়িয়ে সে অ্যানিমালস গুলোর দিকে অনেক সময় ধরে তাকিয়ে থাকা. ঠিক আছে, they do not sweat and whine about their condition. They do not sweat and whine about their condition. They do not lie awake in the dark and weep for their sins. প্রথম লাইনটা বোঝাচ্ছি, they do not sweat and whine about their condition. What is the meaning of the word sweat here? Sweat আমরা জানি ঘাম, ঠিক আছে, no. Here sweat and whine, the meaning is sweat and whine, right? Yes, the meaning is to cry or complain. Okay, so sweat and whine is to cry or complain. They do not cry or complain about their condition. Animals, how can they complain to the human beings? Whether they can speak, they have the power of speaking? No, they cannot speak. And we the human beings are not that much expert that we can understand their language, right? They do not sweat and whine about their condition. They do not lie awake in the dark and weep for their sins. Excellent line. They do not lie awake in the dark and weep for their sins. Lie awake কথাটার মানে কি? lie মানে হচ্ছে ঘুমানো, মানে শুয়ে থাকা. awake মানে সেটা কোথায় হয়ে থাকে? রাত্রিবেলা বিছানায় হয়ে থাকে, রাইট? বিছানার মধ্যে আমরা যখন রাত্রিবেলা শুতে যাই তখন কি হয়, শুয়ে শুয়ে কি হয়, হয়তোবা তখন ঘুম আসে না. অনেকের ঘুম আসে না, তারা কি করে, শুয়ে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে বা কোথাও তাকিয়ে ভাবতে থাকে যে কি কি পাপ কাজগুলো করলাম বা আজকে কি কি করলাম আমি কাজগুলো. ঠিক আছে, তো ভাবতে ভাবতে হয়তো বা দেখা যাচ্ছে কিছু লোকেরা যদি খুবই ক্রিমিনাল অফেন্সিভ কোনো অ্যাক্টিভিটিস করে থাকে, হ্যাঁ, সে কাউকে শেয়ার করতে পারছে না, কারোর সাথে মানে বলতে পারছে না যে আমি এই কাজটা করেছি, কিন্তু নিজের মনে মনে ভাবছে যে আমি কি করলাম. তো তখন কি করে তারা, মানে কি বলে, মানে অনুতাপ করে. ঠিক আছে, অনুতাপ করে বা পশ্চাতাপ যেটাকে বলা হয়. কি বলছে, they do not lie awake in the dark and weep for their sins. weep কথাটার মানে হচ্ছে cry. okay, weep কথাটার মানে হচ্ছে cry. Now these are the characteristics of human being. When they do any kind of sins, okay, they lie awake at night. They মানে ঘুম এত তাড়াতাড়ি তাদের আসে না, তারা ভাবতে থাকে হয়তো বা সিলিং এর দিকে তাকিয়ে ওদের কি কি পাপ কাজ ওরা করেছে, কি কি কাজ মানে কি কি মানুষের ক্ষতি করেছে, কি নোংরা কাজ করেছে, এগুলো ব্যাপারে ভাবে আর কাঁদে যে কি করলাম আমি, কি পাপ করলাম. কারোর সাথে তো শেয়ার করতে পারছে না, নিজে নিজেই ভাবছে, নিজে নিজেই ঘষছে. ওকে, but these are the characteristics which animals don't have. ঠিক আছে, অ্যানিমালস এর এগুলো দেখা যায় না. They do not make me sick discussing their duty to God. বলছে কি বলছে, animals
they do not make me sick, animals do not make him sick, discussing their duty to God. আমাদের জিনিসটা কি, আমাদের মধ্যে মানুষের মধ্যে দেখা যায় ব্যাপারটা হচ্ছে তোমরা যদি লক্ষ্য করে থাকো, আমি মন্দিরের নামটা আমি উল্লেখ করছি না, ঠিক আছে, আমাদের আগরতলাতেই এরকম একটা মন্দির আছে, হ্যাঁ, বা দেখতে পারবে এরকম অন্যান্য জায়গাতেও মন্দির দেখা যায় যেখানে মানুষ মনে করো কিছু একটা ডোনেট করলো, ঠিক আছে, সাপোজ মনে করো মন্দিরের গেটটাকেই তৈরি করে দিল, সে বড় ব্যবসায়ী মার্চেন্ট, সে পয়সা দিয়েছে মন্দিরের গেটটা তৈরি করার জন্য, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এখানেই সীমাবদ্ধ নয়, দিস ইজ নট দ্য এন্ড। হোয়াট হ্যাপেন্স দেন, সে মন্দিরের মধ্যে খোদাই করে সেই ব্যক্তির নাম লেখা আছে, হ্যাঁ, যে টাকাটা ডোনেট করেছে এই মন্দিরের গেটটা তৈরি করার জন্য। সো ইজ দিস নিডেড? এটা প্রয়োজন কি? যে আমি ঠাকুরের জন্য কাজ করলাম, আমার ব্যবসা, আমি লাভ হয়েছে, আমি টাকা রোজগার করছি বা কিছু করছি, সেটা ঠাকুরের কাজে আমি দান করছি, কিন্তু তার জন্য আমার নাম খোদাই করতে হবে, এটা অ্যাডভার্টাইজমেন্টের কোনো প্রয়োজন ছিল? কোনো দরকার ছিল না। তো বলছে যে মানে ভগবানের কাজ করে করে আমার এইটা করতে হবে, এটা সেটা করতে হবে, ভগবানকে এভাবে পুজো আচ্ছা করতে হবে, ভগবানের নাম নিতে হবে, হ্যাঁ, ভগবান তারপরে তার বিনিময়ে এটা দেবে, এগুলো ডিসকাস করে অ্যানিমালসরা ওনাকে অসুস্থ করে দেয় না, ঠিক আছে, অ্যানিমালসরা এগুলো জানেই না, ওরা এগুলো বোঝেই না, তো এগুলো ডিসকাস করে ওনাকে অসুস্থ করে দেয় না। তো এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কার? হিউম্যান বিংস এর ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট লাইন, not one is dissatisfied, not one is demanded with the mania of owing things. Not one is dissatisfied, not one is demanded with the mania of owing things. Not a single animal is dissatisfied in their life. Okay, মানে ডিসস্যাটিসফাইড কথাটার বাংলা মিনিংটা হচ্ছে অসন্তুষ্ট নয় কেউ, কোনো অ্যানিমালস তাদের জীবন নিয়ে অসন্তুষ্ট নয়, এবং নট ওয়ান ইজ ডিমান্ডেড, ডিমান্ডেড মিন্স দে আর নট মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায়নি। কেন ডিসব্যালেন্স হয়ে যায়নি? দে ডোন্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ, দে ডোন্ট হ্যাভ দ্য মেনিয়া অফ ওয়িং থিংস। মেনিয়া কথাটার মানে কি? মেনিয়া কথাটার মানে হচ্ছে ক্রেজিনেস। মেনিয়া ইজ, the meaning is crazy. Okay, not one is dissatisfied, not one is demanded with the mania of owing things. Animals, they are not dissatisfied in their life, they don't have the mania of owing things. Having this mania, they are not mentally disbalanced. Okay, they don't have this kind of any kind of many of owing things. মানে মানুষের মধ্যে দেখবে এই কোয়ালিটিটা দেখা যায়, হ্যাঁ, কিভাবে যে মানুষকে তুমি যত দাও না তাতে সন্তুষ্ট নয়, হ্যাঁ, সেটাকে রেসপেক্ট করতে জানে না, যে আমার এতটুকু আছে আমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকি, বা রেসপেক্ট জিনিসটা থাকে না মানুষের। কি হয় জিনিসটা, মানে আরো চাই, এইটা নেই, ওর এই জিনিসটা দেখেছি তাহলে আমার ওইটার প্রয়োজন আছে, হ্যাঁ, ওর এই জিনিসটা মানে পরস্ত্রী কাতরতার যেটা, ঠিক আছে, ওর এই জিনিসটা ভালো যাচ্ছে, হ্যাঁ, আমার ওই জিনিসটা লাগবে, তাহলে মানে এই জিনিসটা সাংঘাতিক দেখা যায় মানুষের মধ্যে, যেটা অ্যানিমালস এর মধ্যে দেখা যায় না। তো এটা করতে গিয়ে, এই লাইনটা পড়তে গিয়ে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার একটা বাণী মনে পড়ে যায়। সেটা কি? এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। তো এই ক্যারেক্টারিস্টিক্স কার বলো তো? এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। তো সেটা তো মানুষের, অ্যানিমালস এর কি করে হবে? অ্যানিমালস এর চাহিদা তো তার মালিক পূর্ণ করে, আর স্ট্রিট অ্যানিমালস গুলো তাদেরকে পূর্ণ করে। তাদের দেখার জন্য তো এখন দেখা যাচ্ছে অনেক হেল্পিং হ্যান্ডস হাত বাড়াচ্ছে, সাহায্য করছে, কিন্তু অনেক এইভাবেই চলে যাচ্ছে, এইভাবে জীবন কাটিয়ে দিচ্ছে, ঠিক আছে ওরা। নেক্সট, not one nails to another, not to his kind that lived thousands of years ago. আবার বলছি, not one nails to another, not to his kind that lived thousands of years ago. মানে তাদের কিংডমে, হ্যাঁ, তাদের কাইন্ডে মানে রেসপেক্ট জিনিসটা, নিলস মানে হচ্ছে বেন্ড ডাউন। আমরা কি করি? আমরা যখন গুরুজনদেরকে দেখি বা আমাদের টিচার্সদেরকে যখন আমরা, দিদিমণি বা মাস্টারমশাইকে আমরা যখন রাস্তায় দেখি বা কোথাও দেখি, তাদেরকে প্রণাম করি তো আমরা, ঠিক না? গুরুজনদের প্রণাম করি, বাচ্চাদের স্নেহ করি, আমাদের ছোটদের স্নেহ করি, ভালোবাসা দেই। তো জিনিসটা কি অ্যানিমালস এর মধ্যে দেখা যায়? যে ওরা কি এরকম আছে, আমার তো দাদু এসছে রে প্রণাম কর, হ্যাঁ, তোর স্যার এসছে প্রণাম কর, এগুলো তো অ্যানিমালস এর মধ্যে নেই, ঠিক না? তো সেই মানুষের মধ্যে এই জিনিসটা আছে, হ্যাঁ, যে মানে
মানে তার অ্যানসিস্টার্স, হ্যাঁ মনে করো অনেক বছর আগে, থাউজেন্ডস অফ ইয়ার্স আগে তারা থেকে গেছে, ওদেরকে ছবি দেখে প্রণাম করা। হ্যাঁ, তারপরে যেরকম আমাদের এভাবে যদি নেই, এটাকে এই লাইনটাকে এইভাবেও নেওয়া যায়, এই লাইনটাকে আরেকভাবেও নেওয়া যায়। যেরকম মনে করো আমাদের থাউজেন্ডস অফ ইয়ার্স আগো আমাদের এনসিস্টার্সরা, যদি আমরা ধরে থাকি শ্রীরামচন্দ্র ধরে থাকি, শ্রীরামকে আমরা যদি ধরে থাকি, তো ওদের ছবি দেখলে তো আমরা প্রণাম করি, ঠিক না? তো সেটা তো অ্যানিমালস এর মধ্যে এগুলোকে দেখা গেছে কখনো? তো সেটাই বলছে, not one nails to another nor to his kind that lived thousands of years ago. These characteristics are not to be seen in the animals. Okay, animals এর মধ্যে characteristics দেখা যায় না। Okay, next is, not one is respectable or unhappy over the whole earth. Not one is respectable or unhappy over the whole earth. Respect, এই বিষয়টা নিয়ে, এই জিনিসটা নিয়ে যে মানুষের মধ্যে কত যন্ত্রণা, কত বিবাদ, রেসপেক্ট করেনি। আমি সেই জায়গায় গেছি, আমাকে সেখানে বেশি রেসপেক্ট করা হয়নি বা পাত্তা দেওয়া হয়নি। হ্যাঁ, তার জন্য আমরা খুব অখুশি, সে ব্যক্তি খুব আনহ্যাপি হয়ে যায়, আমাকে সেই সম্মানটা দিল না। ঠিক আছে, সে সম্মান, সে রেসপেক্ট, সেই জিনিসটা অ্যানিমালস এর ডিকশনারিতে নেই, অ্যানিমালস এর ক্যারেক্টারিস্টিক্সে নেই। তো কি হচ্ছে, not one is respectable or unhappy over the whole earth. They are all satisfied with their life, they are all happy with their life, they are not dissatisfied, they are not unhappy with their life, right? Next, so they show their relations to me and I accept them. So what our poet is telling, so they show their relations to me, আমাকে দেখে ওরা রিলেশনস দেখায়, আমাকে দেখে ওরা আপনতা ভাব দেখায়, এবং আমি তাদেরকে এইভাবে একসেপ্ট করে নিই। ওকে, I accept them as they show me the relation. They bring me tokens of myself, they evince them plainly in their possession. They bring me tokens of myself. Now what is the meaning of the word token? It is quality. Okay, quality. And another meaning is evince. Evince কথাটার মানে কি? Evince হচ্ছে to show. লাইনটা আবার পড়ছি, মানে এটা বুঝিয়ে দিচ্ছি, দেখো। They bring me tokens of myself, they evince them plainly in their possession. মানে হচ্ছে তারা যখন রিলেশনশিপটা দেখাচ্ছে পোয়েটের সাথে, বলছে, পোয়েট বলছে they bring, তো আমাকে ওরা আমাকে কি নিয়ে আসছে, ওদের মধ্যে qualities নিয়ে আসছে। They are showing, they are bringing their qualities of whom? Qualities of human being. Now they possess them. Possess means they are the owner of this qualities. যেগুলো হিউম্যান বিং এর ছিল, এখন ওদের কোয়ালিটিস হয়ে গেছে সেই কোয়ালিটিস গুলো। হিউম্যান বিংস এর মধ্যে আমরা সাধারণত কি কোয়ালিটিস দেখতে পছন্দ করি? ট্রুথফুলনেস, ইনোসেন্স, কাইন্ডনেস, হ্যাঁ, রেসপেক্ট, এগুলো তো মানুষের কোয়ালিটি, ঠিক না? তো এগুলো কি আজকে 21st সেঞ্চুরিতে মানুষের মধ্যে দেখা যাচ্ছে? দেখা গেলে আজকে এই পরিণতি হতো না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে দিস কোয়ালিটিজ হিউম্যান বিংস আর ল্যাকিং বিহাইন্ড। হ্যাঁ, তারা কোথাও না কোথাও এগুলো হারিয়ে ফেলেছে, এই কোয়ালিটিস গুলো। আর হারিয়ে ফেলাতে অ্যানিমালস গুলো এই কোয়ালিটিস গুলো অ্যাডপ্ট করে নিয়েছে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। ওকে, নেক্সট, I wonder where they get those tokens. Now poet is telling, I wonder, I think, and I become surprised where they get these tokens, where they get these qualities. তারা কোথায় পেল এই কোয়ালিটিস গুলো? উত্তরটা কি দিচ্ছে, did I pass that way huge time ago and negligently drop them? Did I pass that way huge time ago and negligently drop them? বলছে, আমি কি সেই রাস্তা দিয়ে গিয়েছিলাম যে রাস্তাতে অ্যানিমালস গুলো ছিল, আর আমি কেয়ারলেসলি আমার সেই কোয়ালিটিস গুলো ড্রপ করে দিয়েছি? মানে উনি ইন জেনারেল মানুষদের বোঝাচ্ছে, নিজেকে রিপ্রেজেন্টেটিভ করছে, যে মানুষ কি সেই রাস্তা দিয়ে গিয়েছিল যেখানে অ্যানিমালসরা থাকতো, অ্যানিমালসরা ছিল, আর কেয়ারলেসলি তার সেই ভালো গুণগুলো, ভালো কোয়ালিটিস গুলো ছেড়ে ফেলে দিয়েছে, ড্রপ করে দিয়েছে, আর সেই কোয়ালিটিস গুলো অ্যানিমালস অ্যাডপ্ট করে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের কবিতা। খুব সুন্দর একটা কবিতা, খুব লেসন দেয়, হ্যাঁ, এই কবিতাটা।
তো এটার রাইম স্কিমটা কি সেটা আমাদের জানতে হবে। মুছে ফেলছি ওয়ার্ড মিনিংস গুলো। I hope you have written it. ওয়ার্ড মিনিংস তো লেখা হয়ে গেছে আশা করি। নাও রাইম স্কিম এন্ড পোয়েটিক ডিভাইসেস গুলো আমি ডিসকাস করছি, ঠিক আছে? রাইম স্কিম কি করে বের করতে হয় স্টুডেন্টসরা একটু বলবে? রাইম স্কিম, হ্যাঁ তোমরা মনে, আমি তো শুনতে পারবো না, তোমরা মনে মনেই বলো রাইম স্কিম কি করে বের করতে হয়। তোমরা যদি আমার ক্লাস আরো ফলো করে থাকো, আমি অন্যান্য জায়গায় আমি পোয়েম করিয়েছি অনেক, তোমরা যদি দেখে থাকো তোমরা হয়তোবা শিখে গেছো ব্যাপারটা, বা অন্যান্য টিচারদের ক্লাস যদি ফলো করে থাকো ইংলিশ ক্লাস, হ্যাঁ তোমরা হয়তোবা জেনে গেছো ব্যাপারটা কি করে রাইম স্কিম বানাতে মানে করতে হয়। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা লাইনের লাস্ট ওয়ার্ডটা দেখতে হবে ছন্দ, মানে রাইম স্কিম ব্যাপারটা কি বাংলায় হচ্ছে যেটা ছন্দ, ঠিক আছে? সিমিলারলি ইট ইজ ইন ইংলিশ দ্য ওয়ার্ড ইজ রাইম। হ্যাঁ, রাইম স্কিমটা বের করব। তো দেখি এখানে রাইম স্কিম আছে কিনা। তো এখানে প্রত্যেকটা লাইনের প্রথম লাইনের লাস্ট ওয়ার্ডটা আমি ধরছি। এখানে কি লেখা আছে? আর, তারপর আছে কন্টেন্ট, লং, কন্ডিশন, সিন্স, গড। কোথাও কি দেখা যাচ্ছে ছন্দ মিলছে? আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ, তো ছন্দ যদি না মেলে তাহলে কি বলা হয় তাকে? ইয়েস, ইউ অল নো ইট ভেরি ওয়েল, ফ্রি ভার্স। তাকে ফ্রি ভার্স বলা হয়। ওকে, নাও আমাদের পোয়েটিক ডিভাইস গুলো শুরু করা যায়। মানে দ্যাট মিন্স কি বুঝলাম যে এই কবিতায় কোনো রাইম স্কিম নেই, কোনো ছন্দ নেই, তার জন্য তাকে বলা হয়েছে ফ্রি ভার্স। ওকে, নাও পোয়েটিক ডিভাইস গুলো জেনে ফেলি আমরা। তো প্রথমত পোয়েটিক ডিভাইস যেটা আছে সেটা হচ্ছে অ্যানাফোরা। ওকে, অ্যানাফোরা। অ্যানাফোরা জিনিসটা কি দেখবে পরপর এখানে লাইন, প্রথম দুটো লাইন দেখো। I think I could turn and live with animals they are. I stand and look at them so placid and self-contained. Next line এ দেখো, I stand and look at them long and long. তো পরপর যে দুটো লাইন আমরা পড়েছি তার প্রথম শব্দটা কি ছিল? আমি সবটা লিখছি না, ঠিক আছে? I think I could, আমি সবটা লিখছি না। আবার দ্বিতীয় লাইনটা কি আছে? I stand and look। ওকে, তো এখানে সিমিলারিটি কোথায় পাচ্ছি দেখো তো। হ্যাঁ, সেটা হচ্ছে দুটো লাইনের প্রথম ওয়ার্ডটা কি? আই, রাইট? আই। তারপরে লাইনগুলো আবার দেখো কি লেখা আছে। আমি লিখছি এখানে, দে ডু নট সোয়েট। ওকে, আমি সবটা লিখছি না, ঠিক আছে? তারপরে আছে দে ডু নট lie. Next আছে they do not make. এখন দেখো তো সিমিলারিটি কোথায় পাওয়া যাচ্ছে, যে হ্যাঁ পরপর তিনটে লাইনের প্রথম ওয়ার্ডটা সেম, রাইট? এখানে দেখা যাচ্ছে পরপর দুটো লাইনের প্রথম ওয়ার্ডটা সেম। তো এরকম যদি পরপর কয়েকটা লাইনে যা প্রথম ওয়ার্ডটা সেম পাবে, সিমিলার পাবে, তাকে বলা হয় অ্যানাফোরা। বোঝাতে পেরেছি? মানে এখানে দুটো লাইনের প্রথম ওয়ার্ডটা সেম, আবার দেখা যাচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লাইনের মানে থার্ড, ফোর্থ এন্ড ফিফথ লাইনের লাইনস গুলোর ফার্স্ট ওয়ার্ডটাও সেম। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানাফোরা। ওকে, আশা করি লিখে রেখেছো খাতায়, কিন্তু লিখে রাখবে এগুলো যারা দেখছো এখন বা পরবর্তী মুহূর্তে যারা ক্লাসটা দেখবে। হ্যাঁ, সেটাকে পজ করে তোমরা লিখে রাখতে পারো এগুলো। নেক্সট যাচ্ছি, নেক্সট পোয়েটিক ডিভাইসে যাচ্ছি। নেক্সট পোয়েটিক ডিভাইসটা কি আছে একটু দেখে নেই। নেক্সট পোয়েটিক ডিভাইস আছে রিপিটেশন। রিপিটেশন, ওকে, রিপিটেশন কথাটার মানে কি? মানে রিপিট থেকে তো রিপিটেশন। তো এখানে রিপিটেশন মানে কোন ওয়ার্ডটা রিপিট করা হচ্ছে দেখো তো। দ্বিতীয় লাইনে দেখো, আই স্ট্যান্ড এন্ড লুক এট দেম লং অ্যান্ড লং, লং অ্যান্ড লং, ঠিক আছে? তো বারবার এই দুবার করে একটা ওয়ার্ড রিপিট করা হলো টু পুট অ্যান এমফাসিস। ওকে, জোর দেওয়ার জন্য। একটা লং আমরা সময় ধরতে পারি, একটা লং ডিজায়ার ধরতে পারি, মনের ইচ্ছা, ঠিক আছে? তো লং এন্ড লং একটা ওয়ার্ডকে দুবার রিপিট করা হয়েছে টু পুট অ্যান এমফাসিস, জোর দেওয়ার জন্য। তো রিপিট তো হয়েছে, ঠিক না? তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রিপিটেশন।
নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন অ্যালিটারেশন দেখো এখানে আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ লাইনে দেখবে, ফিফথ লাইনে আছে মেক মি। দুটো ওয়ার্ড যার প্রথম লেটারটা সেম। বোঝাতে পেরেছি? অ্যালিটারেশন আর রিপিটেশনে কিন্তু গন্ডগোল লাগাবে না, ঠিক আছে? দুটো দু ধরনের আলাদা জিনিস। রিপিটেশন হচ্ছে একই শব্দ দুবার রিপিট করা হয় বা যতবারই রিপিট করা হয় সেম ওয়ার্ড, বাট অ্যালিটারেশন ইজ ডিফারেন্ট ওয়ার্ড বাট হুজ ফার্স্ট লেটার ইজ সেম, ফার্স্ট লেটার্স আর সেম। ওকে, মানে হচ্ছে এখানে মেক মি কথাটা, যে দুটো শব্দ যেটা দেখছো, আর এখানে যদি আমি এল দিয়ে, তোমরা দেখতে চাই যে এখানে লং আছে, আমি এল দিয়ে করছি। আচ্ছা, লাই ফর এক্সাম্পল, এটার কোনো মানে হবে না, আমি দিলাম এল এল, এম এম, ঠিক আছে? দুটো শব্দের যে প্রথম লেটারটা সেম, বাট ইউ মাস্ট কিপ ইন মাইন্ড দ্য ফার্স্ট লেটার শুড বি, তুমি যদি সিমিলারিটি বের করছো প্রথম লেটার যাদের সেম বলছো, এই লেটার গুলো মাস্ট বি কনসোনেন্ট। কনসোনেন্ট আর ভাওয়েল এখন বুঝিয়ে লাভ নাই, তোমরা এগুলো অনেক আগে করে ফেলেছো, তোমরা জানো কনসোনেন্ট কোনগুলো আর ভাওয়েল কোনগুলো, রাইট? সো এম এম, এখানে ম সাউন্ড, মেক মি ম সাউন্ড হচ্ছে, এম সাউন্ড হচ্ছে না, কিন্তু মেক মি ম সাউন্ড হচ্ছে, লাই ল সাউন্ড হচ্ছে, ঠিক আছে? এল সাউন্ড হচ্ছে না, ল সাউন্ড হচ্ছে, লাই লেন্দি। ওকে, সো দিস আর কনসোনেন্ট, রাইট? তো মানে কি, অ্যালিটারেশনের ডেফিনেশনটা কি হলো তাহলে? আমি বাংলায় বোঝাচ্ছি কারণ উভয় মিডিয়ামেরই এই কবিতাটা আছে। হ্যাঁ, তোমরা দুটো বোর্ডেই এই কবিতাটা আছে, তোমার যাতে সুবিধা হয়, কারণ তার জন্য আমি বলছি ব্যাপারটা। পরপর কিছু শব্দের, হ্যাঁ, ইট মে বি 2 words or 3 words or 4 words or there may be a one word gapping between the words, ঠিক আছে? একটা ওয়ার্ড করে গ্যাপ থাকতেও পারে। You must check first letter of the each words. Each word এর first letterটা চেক করবে, if it is same, if it is same but that should be consonant, যদি এরকম পাও, this is an example of alliteration. এখানে আর alliterationের কোনো এক্সাম্পল আছে কিনা একটু তোমরা চেক করবে, ঠিক আছে? আমি দেখছি আর alliterationের কোনো এক্সাম্পল আছে কিনা। হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা একদম সেকেন্ড লাস্ট লাইনে চলে যাও, ওয়ান্ডার ওয়্যার, ওয়ান্ডার ওয়্যার, ঠিক আছে? সো সিমিলারলি দুটো শব্দে, দুটো ওয়ার্ডই শুরু হচ্ছে কি দিয়ে? ডব্লিউ দিয়ে। ওকে, এবং ডব্লিউ ইজ আ কনসোনেন্ট। বোঝাতে পারলাম তো? সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস পোয়েম অ্যান্ড হোয়াট আই হ্যাভ ডিসকাসড। নো রাইম স্কিম, সো রাইম স্কিম না থাকলে কি বলা হয়? ফ্রি ভার্স বলা হয়। এবং আমি কিছু পোয়েটিক ডিভাইসগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। সো মানে কি বোঝা যাচ্ছে কবিতাটা শুনে? দিস ইজ, ইট গিভস আ লেসন টু আস, রাইট? আমাদেরকে অনেক শিক্ষামূলক ব্যাপার এখানে বোঝাচ্ছে আমাদের পোয়েট। হ্যাঁ, উনি হিউম্যান বিংসকে বেশি বিশ্বাস করতে পারছেন না। হি ডোন্ট ডিপেন্ড অন হিউম্যান বিংস, হি ডোন্ট ট্রাস্ট অন দেম, হি ডাজ নট ট্রাস্ট অন দেম, হি ডাজ নট বিলিভ অন দেম, বিকজ হি ফাইন্ডস দ্যাট হিউম্যান বিংস আর মোর কমপ্লিকেটেড অ্যান্ড ফলস। ওকে, তো এখানে কবিতাটা শেষ করছি। আমি তার সেন্ট্রাল আইডিয়া এবং থিম ডিসকাস করব। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া এন্ড ফিউ মোর কোয়েশ্চেনস, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট মনে করো। মাঝখানে আমি একটা কথা বলে দিচ্ছি, ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা পুরো ক্লাস মনোযোগ সহকারে ফলো করছো। তবে আশা করি যারা ম্যাডামের ক্লাস বা কোনো টপিকে কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তোমাদের ফোন করার একটা সুযোগ হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই টিভির স্ক্রিনে যে নম্বরটা আছে 8258936928, এই নম্বরে তোমরা সরাসরি ফোন করতে পারো এবং ম্যাডামের সাথে ফোনে আলোচনা করতে পারো এবং কোন ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে সেটা নিয়ে তোমরা ডিসকাস করতে পারো ম্যাডামের সাথে। ঠিক আছে ম্যাডাম, আপনি আবারও কন্টিনিউ করতে পারেন। ওকে, সেন্ট্রাল আইডিয়া যেটা হচ্ছে, সেন্ট্রাল আইডিয়াটা কি শোনা যাক। যদি তো আমার কথার সাথে সাথে তোমরা যদি একটু লিখে রাখতে পারো তাহলে খুব ভালো হয়। নমস্কার, কে বলছো? আমার তো বলছে বলো।
হ্যাঁ, তোমার তোমার নাম এবং স্কুলের নামটা বলো। অর্ঘদীপ ঘোষ, ন্যাশনাল স্কুল। আচ্ছা, তুমি আমাকে প্রথম দিন ফোন করেছিলে না, সেন্ট্রাল আইডিয়া সাবস্টেন্সের ডিফারেন্সটা জানতে চাইছিলে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বলছি, ঠিক আছে, আমি ডিসকাস করছি। ওকে, ম্যাম এখানে রিপিটেশন আর এলাইটেশন ম্যাম বুঝেছি যে আসবে না পরীক্ষা। আরেকবার। ম্যাম এখানে ম্যাম রিপিটেশন আর এলাইটেশন ম্যাম এটি বুঝিয়েছিলেন। রিপিটেশন এন্ড অ্যালিটারেশন। অ্যালিটারেশন না, ইটস অ্যালিটারেশন, ঠিক আছে? জেনে নেওয়া ভালো, যদি আসে তো এগুলো তো আর টপিকের মানে সিলেবাসের বাইরে না, যে আমাদের কবিতা পড়তে গেলে এগুলো জানতেই হবে, ঠিক আছে? তো যদি আসে তো রিস্ক নিয়ে লাভ নেই, তোমরা শিখে রাখলে পারো। বুঝেছো কি না আমি যে বুঝিয়েছি পোয়েটিক ডিভাইস গুলো? ওকে ম্যাম। বুঝেছো আমি যে বুঝিয়েছি পোয়েটিক ডিভাইসেস গুলো? হ্যাঁ, লিখে রাখবে, হ্যাঁ লিখে রাখবে, ভালো হবে। ম্যাম আর সেন্ট্রাল আইডিয়া সাবস্টার পাঠ্যবই তো বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি বোঝাচ্ছি। ওকে, নাও সেন্ট্রাল আইডিয়া অ্যান্ড সাবস্টেন্স, ঠিক আছে? মানে সামারি যেটা বলি আমরা, আগে আমি সেন্ট্রাল আইডিয়াটা বলে নেই কবিতাটা, তোমার যদি সুযোগ হয়ে থাকে আমার পড়ার সাথে সাথে তোমরা লিখে রাখতে পারো আমি যেটা পড়ছি, সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম অ্যানিমালস। লেট আস বিগিন। ওকে, দ্য পোয়েট ওয়াল্ট হুইটম্যান praises animals for being better than human beings. Okay, poet Walt Whitman is praising animals for being better than human beings and possessing all such good qualities. What are the qualities that human beings had anytime? Okay, then what happened? The poet wants to live among the animals. The poet wants to live among the animals because he wants to live among the animals. Why? Because he experienced life when no one complains, no one cry, and no one is dissatisfied or unhappy with his or her life. Okay, these are the characteristics of animals. ঠিক আছে? তো আমি আবার পড়ছি, একটু শুনে নাও। The poet Walt Whitman praises animals for being better than human beings. Okay, better than human beings and for possessing all such good qualities which human beings have neglected and dropped somewhere else. Okay, now the poet wants to live among the animals because they possess and the experiences are so subtle, they are not so complicated and false. Okay, they possess all such qualities. They don't complain, they don't cry, okay, they don't have sorrows in their life, they don't have many of owing things, they are not dissatisfied with their life, rather they are very happy with their life. Okay, now what is the theme of the poem? Theme ta ki? Let us begin. The theme of the poem is not to praise how good animals are. The theme of the poem is not to show or not to praise how good animals are, but to compare with the human beings, in order to highlight the flaws of the human beings. ঠিক আছে, আমি আবার পড়ছি, কি হয়েছে? The theme of the poem is not to praise the good qualities of the animals, but to compare with the human beings in order to show the flaws of the human beings. Okay, next, the poet believes that probably a very long time ago human beings have neglected these qualities and they have carelessly dropped anywhere, and by this way animals have adopted these qualities. Okay, now how will you understand how to identify theme and the central idea, or summary and the central idea? না, তুমি যেটা জানতে চাইছিলে, ব্যাপারটা হচ্ছে তুমি যখন থিমটা বের করতে যাবে, what is the lesson or what is the moral idea that you are getting through this poem? You have to know it. এটাকে তোমার বের করতে হবে। হ্যাঁ, এটা মানে how these ideas are applicable, whether there is an application of these ideas are there in our day to day life. So theme যদি তোমার বের করতে হয়, what is the theme of the poem, you need to know, তোমার বের করতে হবে, আইডিয়াটা থাকতে হবে, what is the message or what is the lesson given through this poem.
কোনো লেসন আমরা পাচ্ছি কিনা, কোনো মরালিটি শো করছে কিনা, আমরা কিছু শিক্ষামূলক জিনিস শিখতে পারছি কিনা এখান থেকে, সেটা তোমাদের বের করতে হবে। আর ওয়েদার ইট ইজ অ্যাপ্লাইং, তার অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা ডে টু ডে লাইফে। আর সেন্ট্রাল আইডিয়াটা কি করে বের করতে হবে, মানে হোয়াট ইজ দ্য মেইন থিং, এটা কি বলতে, হোয়াট ইজ হ্যাপেনিং থ্রু দিস পোয়েম, আমাদের পোয়েট ওয়ান বাই ওয়ান কি বলতে চাইছে, কি হচ্ছে। আর সাবস্টেন্সটাকে আমরা যদি সামারি ধরি বা সিনপসিস যেটাকে ধরি, সাবস্টেন্স হচ্ছে মানে ঘটনাটা কি, পুরো কবিতাটা কি নিয়ে। আর সেন্ট্রাল আইডিয়া হচ্ছে ইন বিটুইন দ্য লাইনসে কি কি আছে, কি বলতে চাইছেন উনি। যেমন আমি তোমাদেরকে, উনি তো পুরো অ্যানিমালস এর ব্যাপারে বলে গেল, হ্যাঁ, হিউম্যান বিংস এর ব্যাপারে কিন্তু কিছু বললো না। তো আমি যখন বুঝাতে গেছি, আমি তখন কিন্তু হিউম্যান বিংস এর সাথে কম্পেয়ার করে 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 বুঝিয়েছি যে হিউম্যান বিংস এর আসল কোয়ালিটি হচ্ছে এইগুলো। They will not complain. They are, what are the qualities, good qualities of positivity of human beings, positive qualities, innocence, truthfulness, kindness, হ্যাঁ, এগুলো কি এই 21st সেঞ্চুরিতে মানুষের মধ্যে, ম্যাক্সিমাম অফ দ্য মানুষের মধ্যে কি দেখা যাচ্ছে? না, কিছু আছে, তার জন্য দুনিয়া এখনো বেঁচে আছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে না বলেই কিন্তু আজকে এই পরিণতি হয়েছে, আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে পড়ে আছি। হ্যাঁ, সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে সাবস্টেন্স, সেন্ট্রাল আইডিয়া, থিম ব্যাপারটা কি। আরেকটা জিনিস হচ্ছে বোঝানোর জন্য তো ইটস ওকে, বাট আই সাপোজ এন্ড আই হোপ সেন্ট্রাল আইডিয়া এন্ড থিম, সেন্ট্রাল আইডিয়া এন্ড সাবস্টেন্সের ডিফারেন্স কি সেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসছে না, ঠিক আছে। এগুলো পরীক্ষাতে আসে না, জেনে নেওয়া উচিত, জেনে নেওয়া ভালো, নলেজে রাখা ভালো, তার জন্য আমি ডিসকাস করলাম, তুমি জানতে চাইলে আমি জানালাম। সো আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাস করে নেই। কিছু কোয়েশ্চেন্স আমার যেগুলো মনে হচ্ছে যে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। প্রথমত তোমাদের হচ্ছে কি, তোমাদের এক্সট্রাক্ট বেসড কোয়েশ্চেন থাকতে পারে বা আছে। এক্সট্রাক্ট বেসড কোয়েশ্চেন সেটা হচ্ছে তোমাদের কিরকম ব্যাপারটা হচ্ছে, সেকশন সি ইজ কনসিস্ট অফ লিটারেচার, রাইট। তো প্রথমে যেটা লাইন তুলে প্রশ্ন থাকবে, হ্যাঁ, কম্প্রিহেনসিভ টাইপ কোয়েশ্চেন, যেটা হচ্ছে এক্সট্রাক্ট বেসড, কবিতার লাইন তুলে প্রশ্ন দিল, 4টা কোয়েশ্চেন থাকবে, 1 মার্ক করে ইচ, ঠিক আছে। তো এখানে যেরকম কোয়েশ্চেন থাকতে পারে, যেরকম প্রথম স্টেঞ্জা, আই থিংক আই কুড টার্ন এন্ড লিভ উইথ অ্যানিমালস, দে আর সো প্লেসিড এন্ড সেলফ কন্টেন্ট, আই স্ট্যান্ড এন্ড লুক এট দেম লং এন্ড লং। আমি এটাই নিলাম, ঠিক আছে, আমি এই স্টেঞ্জাটাই নিলাম। তোমরা একটু কোয়েশ্চেন গুলো লিখে রাখতে পারো, আমি লিখছি, হ্যাঁ। If it is extract based মানে লাইন তুলে প্রশ্ন আসবে আর 1 মার্ক করে 4টা কোয়েশ্চেন থাকবে। তো প্রথম কোয়েশ্চেনটা যদি আমি ধরি, আমি স্টেঞ্জারে কি বললাম, লাইনগুলো কি বললাম, I think I could turn and live with animals, they are so placid and self content, I stand and look at them long and long. এবং আরেকটা কথা বলে রাখি, তোমার যদি লাইনগুলো জানতে হয়, লাইনগুলো কোন গল্পের বা কোন কবিতার যদি জানতে হয়, প্লিজ স্টুডেন্টস, ইউ হ্যাভ টু রিড দ্য টেক্সট, ওকে। নমস্কার, কে বলছো? হ্যালো, ও আমি গার্ডিয়ান বলছি। কি গার্ডিয়ান বলছি, বলুন বলুন। একজন হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ম্যামের কাছে হ্যাঁ ম্যাম, সেন্ট্রাল আইডিয়া আর সাবস্টেন্সে এটি পরীক্ষা রাখেনি না, আমি তো বললাম, আপনি শুনেছেন ক্লাসে, মানে আমার এখন মানে কথাটা ক্লাসটা শুনেছেন? অ্যাকচুয়ালি আমাকে একটা স্টুডেন্ট বললো, আমাকে সেন্ট্রাল আইডিয়া সাবস্টেন্সের ডিফারেন্সিয়েট বোঝানোর জন্য আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু এইগুলো মানে আই সাপোজ আমার মনে হয় পরীক্ষায় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল আইডিয়া এন্ড সাবস্টেন্স এগুলো আসে না। হ্যাঁ, বলুন বলুন। আর এই দুটো কি আলাদা ম্যাম? হ্যাঁ, আলাদা আলাদা, দুটোটাই আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর এটা খুশি হব, আপনারা অভিভাবকরা ফোন করছেন তো খুব ভালো কথা। ফোনটা যাতে স্টুডেন্টের থেকে আসে সেটা বেশি আমি উপকৃত হব, এবং স্টুডেন্টরা বেশি জানবে ওদের কি আছে কি না আছে, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। সো তার জন্য আমি বলছি, স্টুডেন্টরা যদি ফোন করে এবং নিজের পরিচয় সেটা যাতে দেয় আগে, তারপরে তোমাদের কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে, ওকে। সো আমি লাইনগুলো বললাম, I think I could turn and live with animals, they are so placid and self-content, I stand and look at them long and long. তো এখান থেকে এই 4টে লাইন বা এই 3টে লাইন আমি নিলাম, 1 মার্কের কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনটা যেটা নিচ্ছি, what does the poet want to turn into? প্রথম কোয়েশ্চেন, what does the poet
want to turn into. ওকে, তোমরা ভালো করে জানো সেটা। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু টার্ন ইনটু, উনি কিসে টার্ন করতে চাইছেন সেটা প্রথম লাইনেই আছে কবিতার। হি ওয়ান্ট টু টার্ন ইনটু, সরি, হি ওয়ান্ট টু টার্ন ইনটু অ্যান অ্যানিমাল। উত্তরটা হচ্ছে অ্যানিমাল, রাইট? ওকে, নেক্সট কোয়েশ্চেন, which qualities of animal attract the poet? আমাদের জানতে হবে কোয়েশ্চেনটা কি, which qualities of animal attracts the poet? নাও এখানে কিন্তু অনেক কোয়ালিটিজ আছে, এই পুরো কবিতায় অনেক কোয়ালিটিজ আছে, কিন্তু আমাদের উত্তরটা বের করতে হবে যেখানে আমার 3টে লাইন দেওয়া আছে, ঠিক আছে? 3টে লাইন যেখানে লাইন দেওয়া আছে সেই লাইনের থেকে তোমার কোয়ালিটিজ বের করতে হবে। পুরোটা কবিতার কোয়ালিটিজ কিন্তু তুমি লিখতে পারবে না, কারণ তোমার এক্সট্রাক্ট বেসড কোয়েশ্চেন, যেহেতু এটা এক্সট্রাক্ট বেসড কোয়েশ্চেন তোমার এই লাইন থেকেই যে দিতে হবে। তাহলে এখানে কোয়ালিটিজ গুলো কি ছিল? প্লাসেড ছিল অ্যান্ড সেলফ কন্টেন্ট। ওকে, আমি বাকি দুটো কোয়েশ্চেন একটু মুখে বলে দিচ্ছি, হ্যাঁ, কারণ সময় শেষ হয়ে আসছে। বাকি দুটো কোয়েশ্চেন আমি মুখে বলে দিচ্ছি। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু দ্য ওয়ার্ড কাম? যারা আমার ক্লাসটা আগে করে ফেলেছো, দেখে ফেলেছো ক্লাসটা প্রথম থেকে, ওরা জানো কাম কথাটার ওয়ার্ড মিনিংটা কোনটা ছিল। হ্যাঁ, কাম কোন শব্দের ওয়ার্ড মিনিং ছিল? প্লাসেড। তো এখানে সিমিলার ওয়ার্ড টু কাম ইজ अगेन প্লাসেড, এটাই। নেক্সট হচ্ছে এক্সপ্লেন, হ্যাঁ না, এখানে হচ্ছে নেম দ্য, সরি, ইট ইজ নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। তো নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট যখন তোমার অ্যান্সার করতে হবে, ইউ হ্যাভ টু রিড দ্য টেক্সট। বারবার বলছি, ইটস অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট টু অল দ্য স্টুডেন্টস, প্লিজ প্লিজ রিড ইয়োর টেক্সট। কবিতা এবং গল্পগুলো ভালো করে পড়বে, না হলে কিন্তু এই লাইন তুলে প্রশ্ন উত্তর তোমরা পারবে না। হ্যাঁ, শুধু প্রশ্ন মাগ আপ করে পরীক্ষা দিলে হবে না, ইউ হ্যাভ টু রিড দ্য টেক্সট। তো আশা করি সকলে উপকৃত হয়েছে আজকের কবিতাটা। আমি খুব খুশি হয়েছি তোমাদের এতটা আগ্রহ, অভিভাবকদেরও এতটা আগ্রহ। হ্যাঁ, তো আমি পরবর্তী ক্লাসে, আমার আর একটা ক্লাসই আছে, তো নেক্সট ক্লাসে আমি আরেকটা কোনো বিষয় নিয়ে, নতুন বিষয় নিয়ে আসব। তো আজকের জন্য এখানে শেষ করছি। গুড বাই, নমস্কার। ম্যাডাম আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছে, বা প্রত্যেক দিনই তোমাদের সামনে একটা না একটা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করে, তোমরা আশা করি তোমরা ভালো করে বুঝতে পারো। তবে যারা আজকের এই ক্লাস কোনো কারণে ফলো করতে পারোনি, তাহলে তারা নিশ্চয়ই আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে গিয়ে তোমরা মৃণালিনী ENN লিখবে, এবং ওইখান থেকে তোমরা নিশ্চয়ই ম্যাডামের ক্লাস আবারও প্রি রেকর্ড দেখতে পারবে। আবার আগামীকাল সকালেও আমাদের প্রি রেকর্ড দেখানো হবে, তোমরা নিশ্চয়ই ওই ক্লাস ফলো করতে পারো। তবে আজ এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময়ের ঘন্টা অলরেডি বেজে গিয়েছে। তবে এতক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালিনী ENN। নমস্কার। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয়, 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও
পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।